ওয়েলকাম টু পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাটি নিয়ে একটু আলোচনা করব। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি প্রধান রচনাকার বেরটোল্ট ব্রেক্ট। এটিকে অর্থাৎ বেরটোল ব্রেক্টের যে কবিতা, এই কবিতাটিকে বঙ্গানুবাদ করেছিলেন কবি শঙ্খ ঘোষ। বেরটোল্ট ব্রেক্ট জার্মান কবি। 1898 খ্রিস্টাব্দের 10ই ফেব্রুয়ারি জার্মানির বাভারিয়ার আউসবুর্গ অঞ্চলে তিনি কিন্তু জন্মগ্রহণ করেন। মেডিকেল কলেজে পড়াশোনা করার জন্য তিনি ভর্তি হন ঠিকই, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে তার ভাগ্য বদলে যায়। তিনি হতে চেয়েছিলেন চিকিৎসক, কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিদ্যালয় বন্ধ হয়। পড়াশোনা থেকে তিনি বিরত হলেন। ভাগ্যক্রমে পিতার সুবাদে তিনি একটি সেনাবাহিনীর হসপিটালে চাকরির কাজে ঢোকেন। এমনই তার ভাগ্য। সেখানে মানুষের কথা, তাদের গল্প, তাদের কাহিনী, এ সমস্ত কিছুই শুনতে শুনতে নিজেরই অজান্তে তিনি কলম ধরলেন, হয়ে উঠলেন একজন সাহিত্যিক। তার কালোজ্জয়ী কতকগুলি নাটক মাদার কারেজ, গ্যালিলেও, চক সার্কাল, ডি ট্যাগে, সিমন মার্সার প্রভৃতি। জার্মান ভাষায় তিনি একটি কবিতা লিখেছিলেন, ফ্রাগেন এইনেস লেজেন্ডেন আরবিটার্স, 1935 খ্রিস্টাব্দে। এই কবিতাটি এতটাই জনপ্রিয় হয় যে এম হামবার্গার তিনি এই কবিতাটিকে ইংরেজিতে অনুবাদ করেন। তিনি নাম দেন কোয়েশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। শুধু ইংরেজি সাহিত্যে নয়, বাংলার কবিও সেই কবিতার প্রতি মুগ্ধ হন। বাংলার কবি শঙ্খ ঘোষ তিনি বেরটোল্ট ব্রেক্টের 14টি কবিতা অনুবাদ করেন। এই 14টি কবিতার মধ্যে তার প্রথম কবিতা ছিল কোয়েশ্চেনস ফ্রম এ ওয়ার্কার হু রিডস। এটিকে তিনি বঙ্গানুবাদ করেন, নাম দেন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবিতাটিকে তিনি একটি কাব্যগ্রন্থে স্থান দেন। কাব্যগ্রন্থটির নাম বহুল দেবতা বহুল স্বর। হ্যাঁ, এটি হচ্ছে তার কাব্যগ্রন্থ। এখানে বেরটোল্ট ব্রেক্টের 14টি কবিতা স্থান পেয়েছে। বহুল দেবতা বহুল স্বর কাব্যগ্রন্থটি 1986 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চলো কবিতাটা একটু পড়ে নিই। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? হ্যাঁ, থিপস। থিপস হলো মিশরের তীরে অবস্থিত প্রাচীন ইজিপ্টের একটি শ্রেষ্ঠ শহর। এখানে 7 দরজাওয়ালা বড় বড় থাম রয়েছে। এগুলোকে তারা দরজা বা প্রবেশদ্বার হিসেবে বলে থাকেন। এই বড় বড় প্রবেশদ্বার 7টি কে বানিয়েছিল? বইয়ে তো লেখা আছে রাজার নাম। বইয়ে লেখে রাজার নাম, বইতে তো রাজার নাম লেখা আছে। মজুরের প্রশ্ন, তিনি ইতিহাসের পাতা উল্টে উল্টে দেখেছেন তাদের শ্রেণী তথা মজুরের তথা শ্রমিক শ্রেণীর নাম কোথাও উল্লেখ নেই। তখনই তার মনে এই প্রশ্নগুলো জেগেছিল। প্রথম প্রশ্ন, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিপস? ঠিকই তাই। এই সমস্ত বড় বড় ইমারত, বড় বড় সৌধ, ভাস্কর্য,
এই সমস্ত কারা কারা বানায়? এই সমস্ত বানিয়ে থাকে শ্রমিক, মজুর শ্রেণীর মানুষ, তারা বানিয়ে থাকে। কিন্তু বইয়ে লিখে রাজার নাম, বইতে তো রাজার নাম লেখা আছে। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? মজুরটির মনে প্রশ্ন জেগেছে, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? তাহলে যারা ঘাড়ে করে নিয়ে আসতো, বা যারা এই এত বড় সৌধ, এই 7টি দরজা, বিশাল বড় দরজা পাথরকে কেটে কেটে বানিয়েছে, পাথরকে কাঁধে করে বয়ে নিয়ে এসেছে, তাদের নাম নেই কেন? এখানে তার প্রশ্ন। পরে তিনি আবার বলেছেন, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? ব্যাবিলন সভ্যতা ঝুলন্ত উদ্যান নামে পরিচিত। প্রাচীন ইরাকের ক্ষুদ্রতম একটি শহর, সপ্তম আশ্চর্যের একটি অন্যতম। বিভিন্ন শত্রু আক্রমণে এই ব্যাবিলন সভ্যতা বারবার ধ্বংস হয়, কিন্তু সেখানকার মজুর, সেখানকার শ্রমিক, সেখানকার মানুষের ভাস্কর্য কিন্তু গুঁড়িয়ে যায়নি। তাই তারা আবার ঘুরে সেই ব্যাবিলন সভ্যতাকে আবার সঠিকভাবে দাঁড় করিয়েছিল। বারবার গুঁড়ো হয়ে যাওয়া সত্ত্বেও তারা বারবার ধরে তাদের সভ্যতার বিকাশ ঘটিয়েছে। কারা ঘটিয়েছে? সেই শ্রমিক শ্রেণীর মানুষ, কিন্তু তাদের নাম কোথাও নেই। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? সোনা ঝকঝকে লিমা, এই লিমা শহরের প্রকৃতি, সেখানকার মাটি এতটাই সুন্দর যে সূর্যের আলো সেই প্রকৃতির ওপর, সেই অঞ্চলের ওপর পড়লে সোনা ঝকঝক করে, সোনার মতো বর্ণ ধারণ করে। সেই সোনার মতো বর্ণ ধারণ করা সেই প্রকৃতির সৌধ, সেই প্রকৃতির মায়াকে আরো সুন্দরভাবে গুছিয়েছেন সেখানকার মানুষ, সাধারণ মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ। লিমা কি? লিমা হলো প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত প্রাচীন ইরাকের রাজধানী এবং ছোট্ট ক্ষুদ্র একটি শহর। চীনের প্রাচীর যখন শেষ হলো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? চীনের প্রাচীর যখন শেষ হলো, এই চীনের প্রাচীর বানিয়েছিলেন চীনের প্রথম সম্রাট শি হুয়াংতি, খ্রিস্টপূর্ব 220 থেকে খ্রিস্টপূর্ব 206 সময়সীমার মধ্যে। চীনের প্রাচীর তিনি বানিয়েছিলেন প্রধানত বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। তিনি তার জীবদ্দশায় সম্পূর্ণ করে যেতে পারেনি ঠিকই, কিন্তু এই চীনের প্রাচীর যখন শেষ হয় নির্মাণ কাজ, তখন কে বানিয়েছিল? নিশ্চয়ই রাজমিস্ত্রি এবং শ্রমিক শ্রেণীর, মজুর শ্রেণীর মানুষ। কিন্তু যখন সেই প্রাচীর নির্মাণ সমাপ্ত হয়, সেই রাত্রে, সেই সন্ধ্যার পর সেই মজুর, সেই রাজমিস্ত্রিদের খুঁজে পাওয়া যায়নি। তারা কি তাদের সেই প্রাচীন বাড়িতে ফিরে গেল, যারা এই এত সুন্দর একটি নির্মাণ করে গেল, সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য তৈরি করে গেল? তাদের ঠাঁই কোথায়? তারা কোথায়? ইতিহাসের পাতায় তাদের কোনো খবর পাওয়া যায়নি। এজন্যই মজুরের প্রশ্ন, বারবার ধরে প্রশ্ন। এই চীনের প্রাচীরে 25টি ওয়াচ টাওয়ার রয়েছে, এই ধরনের টাওয়ার 25টি ওয়াচ টাওয়ার রয়েছে। আর এর চওড়া 5 থেকে 8 মিটার, এর চওড়া 5 থেকে 8 মিটার, আর দীর্ঘ 6532 কিমি, 6532 কিমি। এখানে একসঙ্গে
6টি ঘোড়া দৌড়তে পারবে। জয়তরণে ঠাসা মোহনীয় রোম। রোম সাম্রাজ্য জয়ের দেশ বলা হয়। সেখানকার রাজা বিভিন্ন দিক গিয়ে বিভিন্ন অঞ্চলের রাজাদের পরাজয় করে নিজের রোম সাম্রাজ্যে জয়তোরণ নির্মাণ করেছে। জয়তোরণ হলো এই ধরনের জয়সূচক গেট বিশেষ, অর্থাৎ আমরা যে পুজোর সময় বা অন্য কোনো উৎসবের সময় রাস্তার ওপরে এক বিশেষ ধরনের গেট তৈরি করে থাকি। সেখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া থাকে, অমুক দোকান কি অমুক বস্ত্রালয় কি অমুক শপিং মল, সেখানে অ্যাড্রেস ঠিকানা এই সমস্ত কিছু দেওয়া থাকে। ঠিক এরকমই রোম সাম্রাজ্যের রাজারা যারা বিভিন্ন অঞ্চল জয় করে আসতো, তারা এই ধরনের বড় বড় গেট, জয়তোরণ, এগুলোকে জয়তোরণ বলা হয়, জয়তোরণ বানাতেন। এখানে রাজাদের নাম থাকতো, তাদের বীরত্বের কাহিনী এখানে লেখা থাকতো। এই জয়তোরণ বানিয়েছিলেন যিনি, বলছে জয়তোরণে ঠাসা মোহনীয় রোম, তিনি কি একা বানিয়েছিলেন? বলে কে বানালো? তিনি কি একা বানিয়েছিলেন? কাদের জয় করলো? জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার রোম সাম্রাজ্যের একজন দুর্ধর্ষ রাজা, সম্রাট। তিনি কাদের জয় করেছেন? তিনি কি মানুষের মন জয় করতে পেরেছেন? শ্রমিক শ্রেণীর মন জয় করতে পেরেছেন? তিনি কাদের জয় করেছেন? তিনি একজন সম্রাটকে পরাজিত করেছেন মাত্র। সেই অঞ্চলের মানুষের মন কি জয় করতে পেরেছেন? সেখানকার সাধারণ শ্রমিক, দরিদ্র শ্রেণীর মানুষ কেমন অবস্থায় আছে, তাদের মন কি চায়, তিনি কি কোনোদিন দেখেছেন? এটাই মজুরের প্রশ্ন। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? বাইজেন্টিয়াম হলো প্রাচীন গ্রিসে অবস্থিত একটি বাণিজ্য নগর রাষ্ট্র, বাণিজ্য প্রধান শহর বাইজেন্টিয়াম। বাইজেন্টাইন সভ্যতার একটি অন্তর্গত শহর। এই বাইজেন্টিয়াম প্রাসাদ নগরী নামে পরিচিত। এখানে বহুদূর থেকে আসা বণিক সম্প্রদায়ের মানুষ তাদের বাণিজ্য করার জন্য এবং তাদের থাকার জন্য প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। এখানে তারা সকলেই থেকে বাণিজ্য করে বাড়ি ফিরতেন। সাধারণ শ্রমিক তার প্রশ্ন যে এই বিশাল প্রাসাদ যারা বানালো, বা এখানকার সাধারণ দরিদ্র মানুষ, তারা কি এই প্রাসাদেই থাকতো, নাকি তারা তাদের সেই কুঁড়ে ঘরে থাকতো? যারা বণিক সম্প্রদায়ের মানুষ, যারা অর্থ প্রতিপত্তিযুক্ত মানুষ, তারা কি এখানে থাকতো কেবল? সাধারণ দরিদ্র শ্রেণীর মানুষের কোনো স্থান কি ইতিহাসের পাতাতে নেই? এখানেই তার প্রশ্ন। এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেল, ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য চিৎকার উঠেছিল। আটলান্টিস সভ্যতা উপকথার একটি গল্প বিশেষ। সেই সভ্যতা সমুদ্রের করাল গ্রাসে নাকি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় রাজারা কৃতদাসদের জন্য চিৎকার করেছিল, তাদের উদ্ধার করার জন্য।
তখন কি কৃতদাসদের কথা মনে পড়েছিল রাজা? যখন নিজের প্রাণ সংশয়, নিজের প্রাণ বিপন্ন, ঠিক সেই সময় কৃতদাসদের কথা মনে পড়ে। কিন্তু জয়, আনন্দ তখন কিন্তু মনে পড়ে না। মজুরের প্রশ্ন এখানে। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? আলেকজান্ডার ভারত জয় করেছিলেন। তিনি দিগ্বিজয়ে বেরিয়ে ভারত নামক এমন একটি রাষ্ট্রের সম্মুখে পড়েছিলেন যেখানে একজন দুর্ধর্ষ রাজা ছিলেন, নাম পুরু। এই পুরুর সঙ্গে তার প্রবল যুদ্ধ হয়। প্রথম যুদ্ধে পুরু আলেকজান্ডারকে হারিয়ে ফেলে। আলেকজান্ডার ফিরে যায়, কিন্তু পুনরায় শক্তি সঞ্চার করে আবার যুদ্ধ করে রাজা পুরুর সঙ্গে। তখন আলেকজান্ডার পুরুকে হারিয়ে দেয়। এই তরুণ আলেকজান্ডার পুরুকে যে হারিয়েছিল, তিনি কি একলাই হারিয়েছিলেন, নাকি তার সঙ্গে বিশাল সৈন্যবাহিনী, সেনা দল ছিল? সেটা কিন্তু উল্লেখ নেই। আলেকজান্ডার ভারতবর্ষ জয় করেছেন, এটাই মাহাত্ম্যের, এটাই বড় কথা। এই জয়ের পেছনে কাদের অবদান রয়েছে সেটা বিচার্য নয়। মজুরের প্রশ্ন এখানে। গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। সিজার এক জলদস্যু গোষ্ঠী গল, জার্মান লুটেরা নামে পরিচিত। এই গলদের ধ্বংস করে দিয়েছিলেন, তাদের বিনাশ করে দিয়েছিলেন সিজার। সিজার একলাই নিশ্চয়ই এই গলদের সম্পূর্ণভাবে বিনাশ করেননি, তার সঙ্গে আরো হয়তো সেনাবাহিনী ছিল। যদি তাও হয়ে থাকে, হয়তো তিনি একলাই মেরেছেন, সমস্ত গলদের একলাই হত্যা করেছেন। কিন্তু তারও তো একটা শারীরিক ক্লান্তি ছিল, তিনিও তো হয়তো একটু বিশ্রাম নিতেন, তিনিও তো হয়তো আহার করতেন। তাহলে তার আহার করার জন্য একজন রাঁধুনি তো তার সঙ্গেই ছিল হয়তো। তাহলে সেই রাঁধুনির নামটুকু নেই কেন ইতিহাসের পাতায়? বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। এই আর্মাডা হলো স্পেনের রণতরী। স্পেনের ফিলিপ ইংল্যান্ডের বিরুদ্ধে তার রণতরীকে পাঠিয়েছিল 130টি নৌকাযুক্ত একটি বাহিনী, নৌবাহিনী। এই 130টি নৌকা যুক্ত নৌবাহিনী ইংল্যান্ডের সঙ্গে প্রবল যুদ্ধে হেরে যায়। আর্মাডা নামক নৌকাটি পরাস্ত হয় এবং ডুবে যায়। এই বিশাল ভরাডুবি স্পেনের ফিলিপ কোনো মতেই মেনে নিতে পারেনি। তার 130টি নৌজাহাজ, তার মধ্যে 76টি ফিরে আসে। এতে স্পেনের ফিলিপ খুবই কেঁদেছিল, কারণ ইংল্যান্ড নৌশক্তিতে প্রচণ্ড শক্তিশালী, তারপরেই স্থান ছিল স্পেন, কিন্তু স্পেন পেরে উঠতে পারেনি। সেদিন স্পেনের ফিলিপ হাউমাউ করে কেঁদেছিল। মজুরের প্রশ্ন, স্পেনের ফিলিপ কেঁদেছিল ঠিকই, তার আর্মাডা ধ্বংস হয়ে যাওয়ার কারণে, কিন্তু যাদের প্রাণ গেল, সেই জাহাজে যারা মারা গেলেন, জলে ডুবে যারা মারা গেলেন, যুদ্ধ করতে গিয়ে যারা মারা গেলেন, তাদের বাড়ির লোক, তাদের বাড়ির পরিজন, আত্মীয় স্বজন, তারা কি কাঁদেনি?
7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে? দ্বিতীয় ফ্রেডারিক প্রাশিয়ার সম্রাট অস্ট্রিয়ার সঙ্গে 7 বছর ধরে যুদ্ধ করেছিলেন। শেষে তার জয়লাভ হয়। মজুরটির প্রশ্ন, তিনি কি একলা যুদ্ধ করেছিলেন? তার সঙ্গে হয়তো আরো সেনাবাহিনী ছিল, তো তাদের নাম নেই কেন? সমগ্র স্থানে তিনি দেখতে পাচ্ছেন, অর্থাৎ মজুরটি দেখতে পাচ্ছেন যে যারা যুদ্ধ করেছে তাদের কথার থেকে যিনি রাজা, যিনি সম্রাট, তার কথাটা বেশিভাবে প্রচারিত। তাকেই সর্বসেরা ঘোষণা করা হচ্ছে। কিন্তু যারা প্রকৃত যুদ্ধ করেছেন, যারা নিজেদের অবদানকে মানুষের কাছে তুলে ধরেছেন, সেই শিল্পী, সেই মজুর, সেই রাজমিস্ত্রি, তাদের কথা কিন্তু কোনো ইতিহাসের পাতায় দেখা নেই। মজুরটির এটাই প্রশ্ন। পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? সমগ্র ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রতিটি পাতায় পাতায় রয়েছে বিভিন্ন সম্রাট, রাজা, তাদের জয়ের কথা। এই যে জয়, এই জয়ের পর তাদের যে জয়ের উৎসব হতো, এই ভোজ বানাতো কারা? তাদের কথাও নেই। অর্থাৎ রাজা যুদ্ধে জিতে জয় উৎসবে মেতে রয়েছেন, তাদের বিশাল খাওয়া দাওয়া, তাদের একটা পরিপূর্ণ আভিজাত্য প্রদর্শন, তাদের শক্তি প্রদর্শন। আর এই সমস্তর পেছনে যারা অনবরত ক্লান্ত, যারা পরিশ্রম করে করে হাঁপিয়ে উঠেছে, যাদের অবদান রয়েছে সব থেকে বেশি, সেই শ্রমিক, মজুর, এমনকি জয়োৎসবের সেই রাঁধুনিরাও, তাদের নাম ইতিহাসের পাতাতে নেই। মজুরটির এটাই প্রশ্ন। বারবার ধরে তিনি প্রশ্ন বাণ ছুড়ে দিয়েছেন, জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে একজন মহামানব। আমরা ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাবো প্রায় 10 বছর অন্তর অন্তর একজন করে বড় বড় বিশাল সম্রাট, মহান মানব, তাদের আবির্ভাব। তারা নিজের শক্তি প্রদর্শন করার জন্য অনেক মানুষ, অনেক পশু বলি দিয়ে চলেছেন। নিজের শক্তি প্রদর্শনের তাগিদে অপর অঞ্চলকে গ্রাস করেছেন, অত্যাচার করেছেন। তাদের এই গ্রাস, অত্যাচার, প্রচণ্ড হত্যালীলা, এতে পৃথিবীর ভারসাম্য হয়তো একটু বিঘ্নিত হয়েছে। সেই ভারসাম্য বিঘ্নিত হওয়ার যে খরচ, সেটা কে মেটাতো? কত সব খরচ, কত সব প্রশ্ন, এই সমস্ত দানা বেঁধেছে ওই মজুরটির মনে। আর তাই তার মন থেকে একটি প্রশ্ন বাণ স্বরূপ উঠে এসেছে। এটাই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্নের কাহিনী। ধন্যবাদ। এরকম আরো ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং জানিও তোমাদের কতটা ভালো লেগেছে। আবার পরের ক্লাসে দেখা হবে।